আমি করব আর দুজনই কর। আমরা একটা এক্সপেরিমেন্ট শিখবো প্লবতা, তার জন্য আমাদেরকে 3টে গ্লাস, ডিম, নুন, জল হয়ে গেছে। এই গ্লাসের মধ্যে কিছু মিশানো নেই। দেখো প্রথম গ্লাসের মধ্যে ডিমটা পুরো ডুবে গেল। আমি নেক্সট একটু নুন দিই। বন্ধুরাও মজা খাবে। দেখো সেকেন্ড গ্লাসের মধ্যে ডিমটা একটু উঠে গেছে, ভাসছে। তো আমি এটা আবার বার করে দিই। আর নেক্সট গ্লাসের মধ্যে আরো বেশি নুন দিতে হবে। দেখো এখানেও ভাসছে, কিন্তু এবার একটু আলাদা হবে। দেখো এবার জলের মধ্যে ডুবে ভাসছে। আমরা আবার সব গ্লাসে ডিম দেব। প্রথমেটা দেখো পুরো ডুবে গেছে, নেক্সটটা দেখো একটু উঠে আছে, আর একদম থার্ডটা দেখো একদম মাঝামাঝি আছে। এই এক্সপেরিমেন্টের সঠিক ব্যাখ্যা পেতে হলে তোমাদের প্রবাহীর আরেকটি ধর্ম সম্পর্কে জানতে হবে, যাকে বলা হয় প্লবতা বা বায়ান্সি। আজকের ক্লাস থেকে আমরা প্লবতা কাকে বলে বা প্লবতার সংজ্ঞা কি প্রথমে আগে তা জানবো, তারপর প্লবতার সমীকরণটাকে গাণিতিকভাবে প্রতিষ্ঠা করব। এরপর সেই সমীকরণকে কাজে লাগিয়ে বস্তুর আপাত ওজনের সঙ্গে প্লবতার কি সম্পর্ক সেটা জানবো। আপাত ওজন বলতে বলছি একটি ভারী বস্তুকে তুমি জলের তলায় ডোবালে তোমার মনে হলো হালকা হয়ে গেছে। এই যে ওজনের পরিবর্তন হলো, একে বলা হয় আপাত ওজন। এর সঙ্গে প্লবতার কি সম্পর্ক? বস্তুর ঘনত্ব বা বস্তুর আয়তন বা তরলের ঘনত্বের সঙ্গে প্লবতার কি সম্পর্ক, এগুলো আমরা অনেক এক্সপেরিমেন্টের সাহায্যে বুঝবো। এবং ফাইনালি বায়ুতেও কি প্লবতা কাজ করে, এই প্রশ্নের উত্তরও পাবো। তাহলে আজকের ক্লাসটা তোমরা অবশ্যই দেখো, কারণ প্লবতা সম্পর্কে বিস্তারিতভাবে তোমরা জানতে পারবে এবং তার জন্য অনেক এক্সপেরিমেন্টকে আমি ব্যবহার করব। তবে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, অনেকদিন ধরে তোমাদের জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না, তার কারণ আমার কিছু ব্যক্তিগত সমস্যা ছিল। তবে আগামী ক্লাস থেকে আর এটা প্রবলেম থাকছে না, তাই তোমরা রেগুলার বেসিসে আবার ভিডিওগুলোকে পাবে। তো তোমরা যদি এখনো পর্যন্ত টেলিগ্রাম অ্যাপের সাহায্যে আমার সঙ্গে কন্ট্যাক্ট না করে থাকো, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে এই টিউন অফ ফিজিক্স লাভ ক্লাস 9 লিঙ্কটিকে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করে নাও। তাহলে তোমরা তোমাদের মনে প্রশ্নগুলো, যে ফিজিক্স রিলেটেড যে সমস্ত প্রশ্ন তৈরি হচ্ছে তোমাদের, সেগুলোকে আমার সাথে সরাসরি আলোচনা করতে পারবে, সরাসরি উত্তর পেয়ে যেতে পারবে। এছাড়াও তোমরা ফেসবুকের পেজ বা ইনস্টাগ্রামের লিঙ্কে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যারা আজকের ক্লাসটা প্রথম দেখছো তাদেরকে বলছি, টিউন অফ ফিজিক্সের মাধ্যমে আমি ফিজিক্সের বিভিন্ন টপিককে অত্যন্ত সহজে অনেক গাণিতিক উদাহরণের সাহায্যে, অনেক এক্সপেরিমেন্টের সাহায্যে তোমাদের জন্য প্রস্তুত করি, যাতে তোমরা ফিজিক্সটাকে ভালো করে বোঝো, আয়ত্তের মধ্যে আসে তোমাদের ফিজিক্সটা। তাই তোমরা অবশ্যই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশনটাকে অবশ্যই ক্লিক করো। মনে রেখো, বেল নোটিফিকেশনটা ক্লিক না করলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছাবে না। চলো আজকের ক্লাসে পৌঁছে যাই। দেখো, তোমরা কি প্রবাদে কি জানো? দেখো কত মাছ। এবার প্রবাদটা শিখবে। একটা প্লাস্টিকের বল দেখতে পাচ্ছ, যাকে জলে ফেলে দেওয়া হলো। ভালো করে খেয়াল করবে যে জলের মধ্যে বলটা কিভাবে ভাসছে। তাহলে তোমরা দেখলে যে জলের মধ্যে বলটি অল্প নিমজ্জিত হয়ে ভাসছে, একে বলা হয় আংশিক নিমজ্জিত হওয়া। যখন এরম ভাবে নিমজ্জিত হয়েছে, তখন ওই বলটি কিছু পরিমাণ জলকে অপসারিত করেছে, মানে সরিয়ে দিয়েছে। তাহলে যতটা অংশ অপসারিত করেছে তাকে যদি 3D থেকে আমরা বুঝতে পারি, 3D পিকচার থেকে দেখতে পাচ্ছি এরকম একটা বাটির মতন অংশ।
তাহলে এই জলটা তার নিজের জায়গাকে ফিরে পেতে চাইবে, কারণ পৃথিবীতে যে কোনো বস্তু চায় তার নিজের জায়গাকে বজায় রাখতে। অন্য কোনো বস্তু এসে যদি সেই জায়গাটাকে দখল করতে চায়, তাহলে প্রথম বস্তু কি চাইবে? যে ওই বস্তুটাকে সরিয়ে দিয়ে তার নিজের জায়গা ফিরে পেতে। তাহলে এখানে এই জল তার নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য এই বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে, যাকে আমরা পরবর্তীকালে বুঝবো যে এটাকেই প্লবতা বলে। এখন দেখো, এখানে আংশিক নিমজ্জিতর পরিবর্তে যদি সম্পূর্ণ নিমজ্জিত হতো, তাহলে বলটা এখন অনেক বেশি পরিমাণ জলকে অপসারিত করত। তাহলে ওই অত জল তার নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য এক্ষেত্রে আগের তুলনায় বেশি বল প্রয়োগ করতো এই বস্তুটার ওপর। তাই আগের তুলনায় বেশি এই বলটাকেও প্লবতা বলে। তাহলে প্লবতার সংজ্ঞা কি? প্লবতার সংজ্ঞা হলো কোনো বস্তুকে কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তু যে পরিমাণ তরল পদার্থকে অপসারিত করে, যেমন এখানে আংশিক নিমজ্জিত যখন, তখন অল্প অপসারিত করেছিল, সম্পূর্ণ নিমজ্জিত যখন বেশি অপসারিত করেছিল। এবং এর জন্যই ওই বস্তুর ওপর যে ঊর্ধ্বমুখী বল কাজ করে, কারণ বস্তুটাকে সরিয়ে দিতে চাইছে, তার জন্য ওই বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল কাজ করছে। এর ফলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয়। একটু পরে আমরা এই ব্যাপারটা নিয়ে আরো ভালো করে বুঝবো। এই ঊর্ধ্বমুখী বলকেই বলা হয় প্লবক বল, আর তরলের এই ধর্মকে বলা হয় প্লবতা। খেয়াল রেখো, প্লবতা হচ্ছে তরলের একটা বিশেষ ধর্ম, যার জন্য ওর নিজের জায়গা যখন অন্য কেউ দখল করে নেয়, তখন এই প্লবক বল সৃষ্টি করে বস্তুটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এখন অনেক সময় পারে, অনেক সময় পারে না, সে যাই হোক, এই বলটাকে বলা হয় প্লবক বল আর ধর্মটাকে বলা হয় প্লবতা। চলো এবারে প্লবতার সমীকরণ কিভাবে নির্ণয় করবে তার ম্যাথমেটিক্যাল প্রসিডিওরটা শিখে নিই। তো এখানে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় একটি ঘনক দেখতে পাচ্ছি, যার আয়তন ভি এবং যার সাইডগুলোর দৈর্ঘ্য এল এবং ঘনত্ব ডিবি। তো জলের ঘনত্ব ডি ওয়াটার ধরে নিচ্ছি। এখন ও তাহলে ভি আয়তনের জলকে সরিয়ে দিয়েছে, কারণ ওর নিজের আয়তন কি ভি, যেহেতু সম্পূর্ণ নিমজ্জিত সমান আয়তন জলকেই ও সরিয়ে দিয়েছে, ফলে ওর ওপর একটা প্লবতা কাজ করবে। এবার এই প্লবতাটা সৃষ্টি হলো কিভাবে, সেই ম্যাথমেটিক্যাল সমীকরণটি নির্ণয় করার জন্য আমরা এখানে যে বিষয়টা অলরেডি জানি, যেমন চাপ, সেই চাপের থেকে প্লবতার সমীকরণটায় পৌঁছাবো। যেমন দেখো, এখানে এই বস্তুটার আপার লেভেল আর লোয়ার লেভেল দুটো ডিফারেন্ট হাইটে আছে। যেমন যদি বলি এই ওপরের তলটি H1 গভীরতায় আছে এবং নিচের তলটি H2 গভীরতায় আছে, বুঝতেই পাচ্ছি যে H2 ইজ গ্রেটার দেন H1। এখন চাপের, তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের সমীকরণ আমরা জানি, যদি তরলের উপরিতল থেকে ক্যাপিটাল H ধরলাম, ক্যাপিটাল H গভীরতায় কোনো বিন্দুতে চাপ আমরা নির্ণয় করতে হয়, তাহলে তার মান হয় বায়ুমণ্ডলের চাপ, ওর উপরে বায়ুর চাপ ধরলাম P0, তাই P0 প্লাস H, ওই তরলের ঘনত্ব দ্যাট ইজ ডি ওয়াটার ইন্টু জি, এটা আমরা জানি। তাহলে এই উপরিতল যেটা H1 গভীরতায় আছে, এই পয়েন্টে চাপ কি হবে? এই পয়েন্টে চাপ হবে P1 ইকুয়ালস টু P0 প্লাস H1 ডি ওয়াটার ইন্টু জি, এবং P2 হয়ে যাচ্ছে P0 প্লাস H2 ডি ওয়াটার জি। এখন যেহেতু H2 ইজ গ্রেটার দেন H1, তাহলে তোমরা বুঝতেই পারছো, আমরা যদি এই সমীকরণের মধ্যে এক এক করে বসাতে থাকি, তাহলে H2 ডি ওয়াটার জি ইজ গ্রেটার দেন H1 ডি ওয়াটার জি। সো P0 প্লাস H2 ডি ওয়াটার জি ইজ গ্রেটার দেন P0 প্লাস H1 ডি ওয়াটার জি। তার মানে P2, কারণ এইটার ভ্যালু হচ্ছে P2 আর এটার ভ্যালু হচ্ছে P1, সো P2 ইজ গ্রেটার দেন P1। এই P2টা P1 এর থেকে কতটা বেশি? P2 মাইনাস P1 করলেই সেটা বার করতে পারবো। তাহলে P2 মাইনাস P1 ইজ ইকুয়ালস টু, এই দুটোর মধ্যে বিয়োগ করলে P0 কেটে যাচ্ছে, তাহলে বিয়োগ ফলটা হয়ে যাচ্ছে H2 মাইনাস H1 ডি ওয়াটার জি। আচ্ছা, H2 মাইনাস H1 অর্থাৎ উপরের তলের হাইট আর নিচের তলের হাইটের মধ্যেকার বিয়োগফল, সেটা কি? সেটা L। আমরা দেখতেই পাচ্ছি এই লেন্থটা হচ্ছে L। সো আমরা ফাইনালি এটার থেকে লিখতে পারি L ডি ওয়াটার জি। তাহলে এই হচ্ছে চাপের পার্থক্য। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে এই বস্তুটার ওপর যে লব্ধি চাপ কাজ করছে তার ডিরেকশন ওপরের দিকে এবং তার ভ্যালু হচ্ছে L ডি ওয়াটার জি, দ্যাট ইজ P2 মাইনাস P1। এবার যদি আমরা প্লবতার সমীকরণে পৌঁছাতে চাই, মানে আমরা প্লবক বল কি তা বুঝতে চাই,
এখন বল কি? বলের সমীকরণ আমরা জানি, বল ইজ ইকুয়ালস টু চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে এটাই হচ্ছে প্লবক বল, তাই আমি এখানে প্লবক বল ইজ ইকুয়ালস টু চাপ ইন্টু ক্ষেত্রফল। এখন প্লবক বলকে বি দিয়ে ডিনোট করা হয়, তাহলে বি ইকুয়ালস টু চাপ, এখানে চাপের পার্থক্য একটু আগে আমরা দেখলাম যেটা উপরের দিকে, দ্যাট ইজ P2 মাইনাস P1 ইন্টু ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যার উপর চাপ ক্রিয়া করছিল, এবং সেটা কত? সেটা হচ্ছে L স্কোয়ার, তাহলে ইন্টু L স্কোয়ার। P2 মাইনাস P1 আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ L ডি ওয়াটার জি ইন্টু L স্কোয়ার, দ্যাট ইজ L কিউব ডি ওয়াটার ইন্টু জি। এখন দেখো এই ঘনকটার আয়তন ভি এবং দ্যাট ইজ ইকুয়ালস টু L কিউব, কারণ ওর বাহুর দৈর্ঘ্য L আমি বলেছি। তাহলে ফাইনালি আমরা বি ইকুয়ালস টু কি পাচ্ছি? ভি ডি ওয়াটার ইন্টু জি, দ্যাট ইজ ভি। এই হচ্ছে প্লবতার মান, এবং এটাকে আমরা চাপের ক্যালকুলেশন করে চাপ থেকে আমরা নির্ণয় করলাম। তাহলে বস্তুকে যদি ওই যে পজিশনে ছিল তার থেকে আরো গভীরে নিয়ে যাওয়া হতো, তাহলে হাইট গুলো ডিফারেন্ট হতো, তাহলে সেক্ষেত্রে কি প্লবতা চেঞ্জ হয়ে যেত, বেড়ে যেত? দেখি। এখন আমরা বস্তুটাকে আরো গভীরে নিয়ে গেছি, তাহলে উপরিতল যেটা এখন H3 হাইটে আছে এবং একদম নিচের তলটা সেটা H4 হাইটে আছে, তাহলে এই দুটো তলের মধ্যে চাপের ডিফারেন্স হবে, ওপরে কম হবে নিচে বেশি হবে। সেটা কত? P4 মাইনাস P3 বলি যদি, দ্যাট ইজ ইকুয়ালস টু আবার H4 মাইনাস H3 ইন্টু ডি ওয়াটার জি হবে, এবং H4 মাইনাস H3 তোমরা যদি আবার ক্যালকুলেশন করো, দ্যাট ইজ আবার L, তাহলে L ডি ওয়াটার জি। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে আবার যদি আমরা বি মানে প্লবক বল ক্যালকুলেশন করি, তাহলে আবার P4 মাইনাস P3 ইন্টু L স্কোয়ার, দ্যাট ইজ ওর সারফেস এরিয়া, গুণ করলে এটাও আবার সেই ভি রো ওয়াটার জি হচ্ছে। তাহলে প্লবক বল কিন্তু পরিবর্তন হচ্ছে না, তাহলে বস্তুটাকে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যে কোনো পয়েন্টে যদি তুমি নিয়ে যাও, ওর উপর প্লবক বল একই থাকছে। এবার এটার কারণ কি সেটা যদি তোমরা প্রথমে আমি যা বলেছিলাম তার থেকে বোঝার চেষ্টা করো, তাহলেও তোমরা বুঝতে পারবে। দেখো, বস্তুটাকে সম্পূর্ণ নিমজ্জিত যখন করেছো তখন ওর সম আয়তন জলকে অপসারিত করেছে, ফলে ওই সম আয়তন জল ওকে প্লবতা সৃষ্টি করছে, প্লবক বল প্রয়োগ করছে। এখন বস্তুটাকে তুমি যেখানে ইচ্ছা নিয়ে যাও, ওই সমান আয়তন জলকেই তো বারবার করে অপসারিত করবে, তার থেকে বেশি বা তার থেকে কম তো করবে না, তাই প্লবক বলও চেঞ্জ হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় প্লবক বলের ফর্মুলাটা কি হয়? ওই বস্তুর আয়তন, তরলের ঘনত্ব, বস্তুর ঘনত্ব নয়, তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এটা মনে রেখো। এবার যদি আমরা বস্তুটাকে আংশিক নিমজ্জিত করতাম, তাহলে কি প্লবতার মান কমে যেত, ওই প্লবক বলের মান কমে যেত? দেখি। এখন দেখতে পাচ্ছি এই বস্তুটা, একই বস্তু রেখেছি, এই বস্তুটাকে এখন আংশিক নিমজ্জিত আছে দেখছি, H গভীরতা ডুবেছে এবং H ইকুয়ালস টু L/2, অর্থাৎ ওর যা লেন্থ তার অর্ধেক ডুবে আছে, এই অবস্থায় আছে। তাহলে এখন প্লবক বল আবার ক্যালকুলেশন করছি আমরা এই যা শিখেছি প্রেসার ডিফারেন্স তার থেকে। সো প্লবক বল B ইজ ইকুয়ালস টু, এখানে প্রেসার ডিফারেন্স P2 মাইনাস P1, P1টা কম P2টা বেশি, সো P2 মাইনাস P1 ইন্টু ওর সারফেস এরিয়া, দ্যাট ইজ আবার L স্কোয়ার। এবং P2 মাইনাস P1 যদি তোমরা করো, আচ্ছা ক্যালকুলেশন করেই দেখাচ্ছি, P2 জায়গায় কি P0 প্লাস H ডি ওয়াটার জি মাইনাস P1 এর জায়গায় P0 ইন্টু L স্কোয়ার, দ্যাট ইজ P0 কাটছে, সো H ডি ওয়াটার জি ইন্টু L স্কোয়ার। এখন H মানে L/2 যেহেতু দেওয়াই আছে, তাহলে এটাই বসিয়ে দিয়ে L/2 ইন্টু L স্কোয়ার ডি ওয়াটার জি, দ্যাট ইজ L কিউব by 2 d water g, and that is equals to, আমরা ফাইনালি তাহলে b এর ফর্মুলা কি পাচ্ছি? v by 2 d water g, আর এটাকে আমি b না বলে b ড্যাশ বলছি, কারণ একটু আগে আমরা যে প্লবক বলটা নির্ণয় করেছিলাম সেক্ষেত্রে b যদি হয়, এখানে দেখতে পাচ্ছি এই b এর ভ্যালুটা কমে গেছে, আগের অর্ধেক হয়ে গেছে, তাই এটাকে b ড্যাশ বললাম, এবং দ্যাট ইজ ইকুয়ালস টু কি? আগের প্লবক বল তার অর্ধেক। এবার কেন অর্ধেক সেটা তো তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো, তার কারণ এখন বস্তুটা অর্ধেক নিমজ্জিত আছে, তাই অর্ধেক জলকে অপসারিত করেছে। আমরা এই প্লবক বলের মান v/2 d ওয়াটার ইন্টু জি পাচ্ছি। তাহলে প্লবতার সমীকরণ অ্যাকচুয়ালি কি হলো? প্লবতার সমীকরণ হলো
বস্তুর নিমজ্জিত অংশের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। একটু আগে যেটা আমরা দেখেছিলাম সেখানে পুরো নিমজ্জিত ছিল, তাই আমরা বলেছিলাম বস্তুর আয়তন, সেখানে নিমজ্জিত অংশটাকে বলিনি। কিন্তু ফাইনালি আমরা যে সূত্রটা পেলাম সেখানে আমরা বুঝতে পারলাম যে বস্তুটার নিমজ্জিত অংশের আয়তনটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত থাকে তাহলে প্লবতা তার পুরো আয়তনের জন্যই হবে, যদি অল্প অংশ নিমজ্জিত থাকে তাহলে ওই অল্প অংশের জন্যই প্লবতা সৃষ্টি হবে। তাহলে এই ভিটা হচ্ছে নিমজ্জিত অংশের আয়তন, আর ডি ওয়াটার মানে তরলের ঘনত্ব, আর জি মানে অভিকর্ষজ ত্বরণ। তাহলে প্লবতার সমীকরণ সম্পর্কে তোমরা বুঝে গেলে। এবার আপাত ওজনের সঙ্গে এই প্লবতার কি সম্পর্ক সেটা বুঝবো। দেখো, বস্তুর ওজন তার সম্পর্কে তোমরা জানো mg হয়। তো এইখানে যে বস্তুটাকে ধরে নেওয়া হয়েছে, এই বস্তুটার ভর যদি আমি বলি m, তাহলে mg নিচের দিকে কাজ করছে, দ্যাট ইজ ওর ওয়েট w। এখন এই বস্তুটার আয়তন v, বস্তুটার ঘনত্ব db, তাহলে আমরা এটাকে লিখতে পারি ভর ইকুয়ালস টু, আমরা জানি আয়তন ইন্টু ঘনত্ব, সো v ইন্টু db ইন্টু g, এটা বলতেই পারি। এখন এই বস্তুটা কি যদি আমরা জলের মধ্যে চোবাতাম তাহলে কি ওয়েটের কোনো পরিবর্তন হতো না? এটা ওর প্রকৃত ওয়েট, এটা ওর মাসের জন্য যে ওয়েটটা সৃষ্টি হচ্ছে এটা কি, এটা একই থাকতো, দ্যাট ইজ mg এন্ড দ্যাট ইজ v db ইন্টু g। কিন্তু এর ওপর একটা আলাদা নতুন ফোর্স সৃষ্টি হয়ে যেত, যেটাকে আমরা শিখলাম একটু আগে, প্লবক বল, এবং সেটার ডিরেকশন ওপরের দিকে, যেটাকে আমরা বি বলছি। এখন এখানে যেহেতু সম্পূর্ণ নিমজ্জিত আছে, তাহলে নিমজ্জিত অংশের আয়তন দ্যাট ইজ আবার সেই ওর পুরো আয়তন ভি, তরলের ঘনত্ব দ্যাট ইজ ডি ওয়াটার ইন্টু জি, এই হচ্ছে প্লবক বল। এখন এই বস্তুটার উপর দুটো ফোর্স কাজ করছে, ওয়েটও কাজ করছে, প্লবতাও কাজ করছে, যেটা দুটো ডিফারেন্ট ডিরেকশনে। তাহলে এই বস্তুটার উপর লব্ধি বল কি? লব্ধি বল এটাই হচ্ছে W মাইনাস বি। এখন এই W যদি বি এর তুলনায় বেশি হয় তাহলে এই লব্ধি বল নিচের দিকে কাজ করবে, এবং তার জন্যই ওর আপাত ওজন বোঝা যাবে। এবং বুঝতেই পারছি যেহেতু W মাইনাস বি, সেটা নিশ্চয়ই W এর সঙ্গে সমান হবে না, তার থেকে কম হবে, তাই জলের তলায় হালকা মনে হয়। এবার ধরো এই W ইজ ইকুয়ালস টু বি হয়, তাহলে লব্ধি বল কি হয়ে গেল? 0 হয়ে যাবে। তখন আপাত ওজন শূন্য বলে মনে হবে, কোনো ওজনই নেই বলে মনে হবে। আবার যদি এরকম হয় যে W ইজ লেস দ্যান বি, তাহলে লব্ধি বলটা আবার ওপরের দিকে। এখন তখন তোমরা ওর আপাত ওজন ফিল করবে যে বস্তুটা ওপরের দিকে উঠতে চাইছে, নিচের দিকে নামতেই চাইছে না, একটা ওপরের দিকে ধাক্কা অনুভব করবে। তাহলে এখানে আপাত ওজন আবার নেগেটিভ বলে মনে হবে। তাহলে এই হচ্ছে বস্তুর প্লবতার সঙ্গে ওর আপাত ওজনের সম্পর্ক। তাহলে আপাত ওজন কিন্তু প্রকৃত ওজন না, আপাত ওজন হচ্ছে একাধিক বল কাজ করলে বস্তুর ওজনের যদি কোনোভাবে হ্রাস বা বৃদ্ধি হয়, তাহলে যেটা লব্ধিতে পরিণত হলো সেই লব্ধি বলটাই হচ্ছে ওই বস্তুর আপাত ওজন। এবার একটা এক্সপেরিমেন্টের থেকে ব্যাপারটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো, এবার একটা দারুণ ঘটনা দেখো। একটা ফাঁকা কৌটো তোমরা দেখতে পাচ্ছ, ফাঁকা কৌটোটাকে বন্ধ করে জলের মধ্যে ফেলে দেওয়া হলো, অল্প ডুবে ভাসছে। এই অল্প ডোবার জন্য দায়ী হচ্ছে ওই ফাঁকা কৌটোর নিজের ওজন। এবার কৌটোটাকে কিছু পরিমাণ জল দ্বারা ভর্তি করা হলো, সম্পূর্ণ নয়, নিয়ে জলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। কৌটোটা বেশ খানিকটা ডুবলো, আগের তুলনায় বেশি ডুবলো, ডুবে এবার ভাসছে। এবার কৌটোটাকে সম্পূর্ণ ভর্তি করা হলো, একটু ফাঁকা রাখা হয়েছে, একটু মাত্র বায়ু আছে। কি দেখো, কি দেখাচ্ছে? বোতলটা পূর্ণ ডুবলো, আবার উঠে আসলো, এবার ভাসছে এমন ভাবে, দেখো বোতলের একটু অংশ বাইরে ভাসছে না। এবার বোতলটাকে সম্পূর্ণ ভর্তি করে দেওয়া হয়েছে, কোনো জায়গায় ভেতরে কোনো বায়ু নেই। তাহলে কি হয়? বোতলটা আর উঠে এলো না, তলায় চলে গেল। তো এই ঘটনাগুলো থেকে আমরা কি বুঝতে পারছি সেটা দেখি। দেখো, এইখানে যে ঘটনাগুলো দেখলে, সমস্ত ঘটনায় বস্তুটা একটা সময় গিয়ে থেমে যাচ্ছে কোনো না কোনো পজিশনে, সেটা ওপরে হোক বা নিচে হোক। এই যে থেমে যাচ্ছে, আলটিমেটলি এই যে স্থির অবস্থায় পৌঁছাচ্ছে, একে বলা হয় সাম্যাবস্থা। সাম্যাবস্থায় পৌঁছালে বস্তুর আর কোনো দিকে মুভমেন্ট হয় না। এই যে এই অবস্থায় পৌঁছাচ্ছে, কেন পৌঁছালো তার সম্পর্কে বোঝার জন্য এবার আমরা ব্যাপারটাকে, প্রত্যেকটা ঘটনাকে এক এক করে বোঝার চেষ্টা করি। দেখুন, একদম প্রথম ঘটনা, যখন কৌটোটা ফাঁকা ছিল, তো কৌটোর তো নিজেরও একটা ভর আছে, তার জন্য তার একটা ওজনও থাকবে। তো ধরলাম কৌটোটার ওজন হচ্ছে এক্ষেত্রে
এই W1 এবং তার জন্য ও কিছুটা পরিমাণ জলকে অপসারিত করলো। ধরলাম এই যে আয়তনটা সেটা হচ্ছে V1। তাহলে এই V1 এর জন্য ওর উপর একটা প্লবতা সৃষ্টি হবে এবং সেটাকে বললাম B1। সো B1 ইজ ইকুয়ালস টু হয়ে যাবে V1 d ওয়াটার G, এবং এই W1 এর সঙ্গে V1 d ওয়াটার G নিশ্চয়ই এই সময় সমান সমান, তাই এই বস্তুটা এই জায়গায় সাম্যাবস্থায় এসছে। আমি সাম্যাবস্থা মানে একটু আগেই বলেছি যে অবস্থায় লব্ধি বলটা শূন্য হয়ে যায়, অর্থাৎ W1 মাইনাস B1 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ W1 ইকুয়ালস টু B1, অর্থাৎ সাম্যাবস্থায় বস্তুটির ওজন এবং বস্তুটির যতটা জলকে অপসারিত করেছে তার জন্য সৃষ্ট প্লবতা সে দুটো সমান ও বিপরীতমুখী, তাই এই অবস্থায় সাম্যাবস্থায় আছে। এবার এর পরের ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে কৌটোর মধ্যে বা বোতলের মধ্যে আমরা কিছুটা পরিমাণ জলকে দিয়েছিলাম, যদিও জলটা সম্পূর্ণ ছিল না, কিছুটা পরিমাণ বায়ুও ছিল। এখন ওর ওয়েট বেড়ে গেছে, তাহলে আগে কৌটোটার যে ওয়েট ছিল সেই ওয়েটটা তো আছেই, কৌটোটা তো নিজে আছেই, তার সঙ্গে কিছুটা পরিমাণ জল যুক্ত হয়েছে। তো ধরলাম এই যে পরিমাণ জল যুক্ত হয়েছে তার ওজন ধরলাম আমরা W লিকুইড। সো W1 প্লাস W লিকুইড সেটাই হচ্ছে এখন W2। তার জন্য এখন বেশি পরিমাণ জলকে অপসারিত করবে এবং তার জন্য প্লবতাও বেড়ে যাবে এবং সাম্যাবস্থায় যখন পৌঁছাবে তখন আবার সেই প্লবতা B2 ইজ ইকুয়ালস টু W2 হয়ে যাচ্ছে। এরপরে ওর মধ্যে আরো জলকে বাড়িয়ে দিলাম, ফলে এখন আবার নতুন যে ওয়েট W3 হলো, দ্যাট ইজ ইকুয়ালস টু, বুঝতে পারছি কৌটোটার ওজন দ্যাট ইজ W1 প্লাস আগের যে জল ছিল সেটা তো আছেই, প্লাস আরো কিছুটা জল যুক্ত করেছি, সেটাকে আমি বললাম WL ড্যাস্ট। তাহলে এই তিনটের মিলিত ওজন হচ্ছে এই W3, এবং তার জন্য ওই বস্তুটা অনেক বেশি জলকে অপসারিত করেছে, তাই প্লবতা বেড়ে গেছে এবং তাই B3 ইজ ইকুয়ালস টু W3। এবার ফাইনাল ঘটনাটা দেখো, এখানে একটা নতুনত্ব ঘটনা হয়েছে, আরো কিছুটা জল ভরা হয়েছে এবং তার জন্য এই W4 হয়েছে, এবং সেই W4 ইজ ইকুয়ালস টু, তোমরা এখন বুঝতেই পারছো, W1 প্লাস WL প্লাস WL ড্যাস্ট প্লাস আরো কিছুটা জল, সেটাকে আমি বললাম WL ডবল ড্যাস্ট। এই সমস্ত ওয়েট মিলে W4 তৈরি হলো এবং B3টা দেখো চেঞ্জ হলো না, প্লবতা কিন্তু আর বাড়লো না। কেন বাড়লো না? কারণ এই ঘটনায়, তৃতীয় ঘটনায় দেখতে পাচ্ছি যে কৌটোটা যখন সম্পূর্ণ নিমজ্জিত আছে, একটুও আর জলের বাইরে নেই, সেই সময় যে প্লবতাটা কাজ করছে এখনো, কিন্তু এই চতুর্থ ঘটনায় কৌটোটার মধ্যে আরেকটু জল ভরে দেওয়া হয়েছে, বাট কৌটোটার আয়তনের তো আর পরিবর্তন করতে পারিনি, আগে যতটা ডুবে ছিল এখনো ততটাই ডুবে আছে, তাই প্লবক বলের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তাই প্লবক বলটা তুলনায় W4 বেশি হয়ে যাবে। সো W4 ইজ গ্রেটার দেন B3 হয়ে যাওয়ায় ওই কৌটোটা নিচের দিকে নামবে এবং নামতে নামতে একদম মেঝেতে এসে ঠেকবে। যেই ঠেকবে সঙ্গে সঙ্গে মেঝে ওর উপর একটা লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে এবং এই লম্ব প্রতিক্রিয়া বল আর B3 দুটো মিলে এই W4 কে নিউট্রাল করবে এবং তারপরও সাম্যাবস্থায় পৌঁছাবে। তাহলে এখন এই সাম্যাবস্থায় পৌঁছেছে মেঝেতে এসে, তাই এখানে আমরা লিখতে পারি W4 ইজ ইকুয়ালস টু N প্লাস এই B3। এটা বোঝা গেল? এই ফোর্থ ঘটনাটাই একটু কনফিউজিং, বাকিগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর ফোর্থ ঘটনাটাও এখন নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। সো এভরিথিং ইজ ক্লিয়ার নাও। এবার আমরা কিছু এক্সেপশনাল ঘটনাগুলো দেখব এবং প্রথমে যে এক্সপেরিমেন্টটা দেখেছিলে সেটা সম্পর্কে বুঝবো। মনে পড়ছে ঘটনাটা? দেখো, এখানে প্রথম ঘটনায় আমরা দেখেছিলাম একটা প্লেন ওয়াটারের মধ্যে একটা ডিমকে দেওয়া হয়েছে, ডিমটা জলের মধ্যে ডুবে গেছে। তো এই ডিমের ওজন যদি W হয়, ওর আয়তনের সমতুল্য জলকে অপসারিত করার জন্য ওর উপর যে প্লবতা বল সৃষ্টি হলো B1, এই B1টা W থেকে কম, ফলে কি হলো? ফলে এই ডিমটা নিচের দিকে নামলো এবং নেমে একদম মেঝেতে এসে পৌঁছালো। তার ফলে ওর উপর লম্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হলো এবং তারপরও সাম্যাবস্থায় আসলো। ধরলাম এই লম্ব প্রতিক্রিয়াটা N। সো এই জায়গায় আমি বলতে পারি যে W ইজ ইকুয়ালস টু N প্লাস B1 হয়েছে এই মেঝেতে পৌঁছানোর পর এবং তারপরও সাম্যাবস্থায় এসছে। এবার এই দ্বিতীয় ঘটনায় ওই একই জলের মধ্যে আমি কিছু পরিমাণ নুন মিশিয়ে জলের ঘনত্বকে বাড়িয়ে দিয়েছি। যেমন আগে জলের ঘনত্ব যদি D ওয়াটার হয়, এখন জলের ঘনত্ব আর আগের মতো নেই, DS ওয়াটার হয়ে গেছে এবং সেটা বুঝতেই পাচ্ছি ইজ গ্রেটার দেন D ওয়াটার। এখন আমরা প্লবতার সমীকরণ পেয়ে গেছি। প্লবতা কি?
বি ইকুয়ালস টু বস্তুর নিমজ্জিত অংশের আয়তন দ্যাট ইজ ভি, ডি অফ ওয়াটার তরলের ঘনত্ব ইন্টু জি। তাহলে এখানে যেহেতু জলের ঘনত্ব বেড়ে গেছে তার ফলে কি হবে, প্লবতাও বেড়ে যাবে। দেখো আয়তন আর জি এর তো কোনো পরিবর্তন হয়নি, বাট ঘনত্বের পরিবর্তন হয়েছে, তাহলে ঘনত্বের সঙ্গে প্লবতার সমীকরণ সমানুপাতিক। সো এখানে প্লবতা বেড়ে গেছে, এবং প্লবতা বেড়ে যাওয়ার জন্য এমন হয়েছে প্লবতা, যার জন্য এখন এখানে ডিমটা দেখতে পাচ্ছি কতটা অংশ নিমজ্জিত আছে, এই এতটা অংশ, বাকি একটু অংশ জলের ওপরে আছে। তাহলে এইটুকুনি অংশের জন্য যে আয়তন হচ্ছে সেই পরিমাণ জলকে অপসারিত করলে তার জন্য সৃষ্ট প্লবতা যেটা B2, সেই B2 সঙ্গে W সমান সমান হয়ে যাচ্ছে, তাই এই অবস্থায়ও সাম্যাবস্থায় পৌঁছে যাচ্ছে। সো W ইজ ইকুয়ালস টু B2, এবং এই B2টা কত, B2টা হচ্ছে ধরলাম এই আয়তনটাকে আমি বললাম V ড্যাশড, সো V ড্যাশড DS ওয়াটার ইন্টু G, যেটা আগের তুলনায় বেশি হয়ে গেছে। এবার ধরো তৃতীয় ঘটনা, যেটা সবচেয়ে আশ্চর্যকর ঘটনা। এখানে আমি নুন জলের ওপর প্লেন জলকে আবার ঢেলে দিয়েছিলাম। তাহলে এই এতদূর পর্যন্ত নুন জলটা ছিল, যার ঘনত্ব হচ্ছে DSW। এর ওপরে আমি প্লেন ওয়াটার দিয়েছি যার ঘনত্ব D ওয়াটার অ্যান্ড দ্যাট ইজ লেস দ্যান DSW। যেহেতু এই প্লেন ওয়াটারের ঘনত্ব কম, তাই নুন জলকে সরিয়ে ওই প্লেন ওয়াটার নিচে নামবে না, ও কিন্তু ওপরেই থেকে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এই ডিমের একটা পার্ট নুন জলের মধ্যে ডুবে আছে, তাহলে এর জন্য প্লবতা হবে, সেটাকে আমি লিখছি B ড্যাশড ইজ ইকুয়ালস টু V1 DS ওয়াটার ইন্টু G। আর বাকি অংশটা যেটা প্লেন ওয়াটারের মধ্যে আছে তার জন্য প্লবতা হবে, এই আয়তনটাকে আমি এবার V2 ধরে নিচ্ছি, ঠিক আছে, V2। সো এটাকে আমি B ডবল ড্যাশড বলছি, B ডবল ড্যাশড ইজ ইকুয়ালস টু V2 D ওয়াটার ইন্টু G, এবং এই দুটোর যোগফলই হচ্ছে এই B3, এবং এই B3 এর সঙ্গে W সমান হয়ে গেছে, তাই ওই বস্তুটা নিমজ্জিত অবস্থায় ওরম ভাবে ভাসমান আছে। তাহলে এই তিনটে ঘটনা তোমরা ভালো করে বুঝতে পারলে, আর কোনো অসুবিধা নেই, বুঝতে পারছো? তাহলে এই তিনটে ঘটনা তোমরা ভালো করে বুঝতে পারলে, আর কোনো অসুবিধা নেই, বুঝতে পারছি। এবার আমরা দেখব সাম্যাবস্থার ঘটনা আরেকটা দেখব, যেখানে বিভিন্ন আয়তনের বস্তুর মধ্যে প্লবতার তুলনা করব। বিভিন্ন আয়তনের বস্তু, দেখো এখানে আমরা একটা ফয়েল নিয়ে নিয়েছি, যে ফয়েলটাকে আমি চেঞ্জ করব না। এই ফয়েলটাকে প্রথমে আমি কুঁচকে একদম ছোট্ট আকার দিয়ে দিয়েছি, ফলে ওর আয়তন অনেক ছোট হয়ে গেছে। এরপর জলের মধ্যে ছেড়ে দিয়েছি, দেখলাম যে ফয়েলটা জলের মধ্যে ডুবে গেল। তাহলে ওর আয়তন এখন যদি V1 হয়, আর ওর ডেনসিটি ধরে নিলাম D ফয়েল, সো ওর ওয়েট W ইকুয়ালস টু হয়ে যাচ্ছে V1 D ফয়েল ইন্টু G। এবং প্লবতা কি হবে, প্লবতা B যদি বলি, এটাকে আমি B1 বলছি, B1 ইজ ইকুয়ালস টু V1 D ওয়াটার ইন্টু G। আচ্ছা, জলের মধ্যেও নিচের দিকে নেমেছে কেন, বিকজ W ইজ গ্রেটার দ্যান B1, সো ওর ওপর একটা লব্ধি বল কাজ করছে, সেটা নিচের দিকে, তাই এই ফয়েলের বলটা নিচের দিকে নামবে এবং ফাইনালি মেঝেতে গিয়ে সাম্যাবস্থায় আসবে। ফলে মেঝে কর্তৃক ওর ওপর একটা লম্ব প্রতিক্রিয়া বল N কাজ করবে, এবং সেই N আর B1 দুটো বল একসঙ্গে ওই ওয়েটকে প্রতিনিধিত্ব করবে এবং সাম্যাবস্থায় আসবে। এবার ধরো এই ফয়েলটাকে খুললাম, খুলে একটা বাটির মতন শেপ দিলাম, ফলে ওর আয়তনটা বর্ধিত হলো। এবং একে যদি জলের ওপর রাখি, তাহলেও এখন আগের তুলনায় বেশি জলকে অপসারিত করবে, যেহেতু আয়তনে বড় হয়ে গেছে। তো সেই আয়তনটা ধরলাম V2 আয়তনের জলকে অপসারিত করছে। যেহেতু আয়তন বড়, তাহলে ওর ওপর যে প্লবতা এখন কাজ করবে সেটা আর আগের মতন B1 থাকবে না, সেটা নতুন একটা ভ্যালু V2 ধরলাম, সেই V2 ইজ ইকুয়ালস টু V2 D ওয়াটার ইন্টু G হবে। বাট ওর ওয়েট তো একই আছে, ওয়েট হচ্ছে W ইজ ইকুয়ালস টু V1 DF ইন্টু G। এবার এই অবস্থায়ও সাম্যাবস্থায় এসছে, তার মানে W ইকুয়ালস টু B হয়েছে, এবং দ্যাট ইজ V1 DF G ইজ ইকুয়ালস টু V2
বি ওয়াটার, জি হয়েছে। তাহলে এখান থেকে একটা দারুণ কনসেপ্ট আমাদের তৈরি হলো যে কেন কোনো ধাতু জলে ডুবে যায় কিন্তু সেই ধাতু থেকে তৈরি কোনো জাহাজ জলের উপর ভেসে থাকে। এই কারণে, কারণ ওর আয়তন বড় হয়ে যায়, ফলে ও অনেক বেশি জলকে অপসারিত করে, ফলে প্লবতা বেড়ে যায় এবং সেই প্লবতা বেড়ে গিয়ে ওর ওয়েটকে প্রতিমিত করে ওকে সাম্যাবস্থায় এনে রাখে এবং তাই ও ভাসমান অবস্থায় থাকে। কিন্তু যখন ও কেবলমাত্র একটা ধাতব টুকরো থাকে তখন ওর আয়তন কম থাকে বলে ওর উপর প্লবতাও কম হয়, ফলে ও নিচের দিকে ডুবে যায়। ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, বায়ুতেও কি প্লবতা কাজ করে? অলরেডি আমাদের প্লবতা সম্পর্কে অনেক ধারণা তৈরি হয়ে গেছে, প্লবতার ফর্মুলা সম্পর্কেও বুঝে গেছি। তা বায়ুতে কি প্লবতা কাজ করে? তরল নিয়ে আলোচনা করেছি। দেখো, বায়ুতে যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন আমরা আমাদের সম আয়তন বায়ুকে অপসারিত করে তার জায়গা দখল করেই কিন্তু দাঁড়িয়ে থাকি। তার মানে এখানেও আমরা কিছু পরিমাণ প্রবাহীকে অপসারিত করলাম, ফলে সে তার নিজের জায়গাকে ফিরে পাওয়ার জন্য আমার উপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, ফলে আমার উপর প্লবতার সৃষ্টি হবে। চাপের ক্যালকুলেশন থেকেও যদি তোমরা এই প্লবতার মান নির্ণয় করতে চাও তাহলেও পারবে করতে। তো আমাদের দরকার নেই, আমরা বুঝে গেছি চাপের ক্যালকুলেশন থেকে ফাইনালি যে ফর্মুলাটা বেরোয় সেটা হচ্ছে বস্তুর আয়তন, দ্যাট ইজ ভি, বায়ুর ঘনত্ব। এক্ষেত্রে আগে যেমন তরলের ঘনত্ব ছিল, এক্ষেত্রে হয়ে যাবে বায়ুর ঘনত্ব, দ্যাট ইজ dA ইন্টু জি। ধরলাম এই লোকটির আয়তন হচ্ছে ভি, তাহলে ওর উপর ক্রিয়াশীল প্লবতা B ইকুয়ালস টু ভি dA ইন্টু জি। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই প্লবতা কেন আমরা ফিল করি না? জলের মধ্যে ডুবলে আমাদের হালকা মনে হয়, কিন্তু বায়ুর মধ্যে তো এরকম হালকা হালকা মনে হয় না, আমরা ফিল করি না। তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে বায়ুর ঘনত্ব যেটা, সেটা অত্যন্ত কম হওয়ার জন্য এই প্লবতা বি তার মান অত্যন্ত কম হয়ে যায়, এবং তার জন্য এই ওয়েট যেটা আমাদের নিজেদের আয়তন আমাদের ঘনত্বর জন্য নিচের দিকে কাজ করছে, যেমন আমার ঘনত্ব বা লোকটির ঘনত্ব যদি dm বলি, তাহলে ওর ওয়েট কি হবে? v dm ইন্টু জি। সেটা অনেক বেশি এই প্লবতার তুলনায়, তাই এই প্লবতাটাকে উপেক্ষণীয় হিসাবে কাউন্ট করা হয়, মানে কনসিডার করাই হয় না। আর দ্বিতীয় কারণ, আমরা তো ছোটবেলা থেকেই এই বায়ুর মধ্যে থেকেই অভ্যস্ত, তাই আমরা এই প্লবতাকে আলাদা করে নতুনত্ব ভাবে ফিল করতে পারি না। যদি এরকম হতো যে কোনো এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালাম যেখানে বায়ুটাই অনেক বেশি ঘন হয়ে গেল, তাহলে আমরা এই প্লবতাটাকে আবার বায়ুর মধ্যেই ফিল করতে পারবো, কারণ এই ডেনসিটিটা বেড়ে যায়। তাহলে বায়ুর মধ্যেও কিন্তু প্লবতা কাজ করে, কারণ আমরা যখন বায়ুতে থাকি তখন বায়ুকে অপসারিত করেই থাকি, এবং তাই বায়ুতেও প্লবতার সৃষ্টি হয়, যদিও এর মান অত্যন্ত কম বলে আমরা এটাকে ফিল করি না। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকের পুরো ক্লাস থেকে তোমরা প্লবতা সম্পর্কে যাবতীয় ধারণা পেলে, আর নিশ্চয়ই প্লবতা নিয়ে কোনো অসুবিধা নেই। এই পুরো ক্লাসটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকের মতন এখানেই শেষ। আগামী ক্লাসের জন্য আবার ওয়েট করো, আর অবশ্যই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটাকে ক্লিক করো। টাটা।